আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ জুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর। চীনের এআই জোট ওয়াইকোতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। জুলাই গণহত্যা অভিযুক্ত শেখ হাসিনা সহ 50, সত্যতা মেলেনি 49 জনের বিরুদ্ধে। দেশের সব বন্দর 24 ঘন্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামী সপ্তাহেই আসছে যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী। আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সাংহাই ভিত্তিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকো প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাংহাই ভিত্তিক ওয়াইকো একটি আন্তঃসরকারি সংস্থা যা গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীন এই নতুন আন্তর্জাতিক জোট গঠন করেছে। ওয়াইকোর লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরো গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা এবং এআই প্রযুক্তির বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। এছাড়া এআই প্রযুক্তি যাতে মানুষের জন্য নিরাপদ ও উপকারী হয় সে লক্ষ্য সামনে রেখে এআই সংক্রান্ত প্রবিধান উন্নয়নে কাজ করবে সংস্থাটি। গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ওয়াইকোর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ২৯টি দেশ যোগ দিয়েছে। সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তান সহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। রাজধানীর মিরপুর ১০ গোল চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে রাকিব হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৮ জনের নাম ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা হয়। মামলার তদন্ত শেষে শেখ হাসিনা সহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তবে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মোহাম্মদ মমিনুল ইসলাম গত ১৩ জুলাই আদালতে এই অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত শেষে সার্বিক পর্যালোচনায় ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সময় মিরপুর এলাকায় ছিলেন তারা। কারো নাম অসৎ উদ্দেশ্য নিয়ে এজাহারভুক্ত করা হয়েছে এমন ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, পুলিশের সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লা, মহানগর আওয়ামী লীগ নেতা এএস মান্নান কোচি, এখলাস উদ্দিন মোল্লা, সাবেক কাউন্সিলর কাশেম মোল্লা। ব্যবসা বাণিজ্য সহজীকরণ, আমদানি রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আমদানি রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। ব্রিফিংয়ে মাহদি আমিন বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দর কিংবা ঢাকা বিমানবন্দরে আমদানি রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম 24 সার্ভিস করা যায় কিনা। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকারের সকল দপ্তর মিলে সামনের দিনগুলোতে নিশ্চিত করবে যেন বাংলাদেশের প্রতিটি বন্দর 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। এর মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট আরো ফাস্ট ও ত্বরান্বিত হবে। তিনি জানান, শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত দীর্ঘ এ বৈঠকে বেসরকারি খাতের নানা চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা ও বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের 45 জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর্ড। শনিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদি আমিন। ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। তিনি বলেন, গণতন্ত্রকে আরো শক্তিশালী করার এই পথ চলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং দুদেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মিজান মিয়া নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার উপজেলার বড়চাপা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই গ্রামের সফরুদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ছিলেন। একই এলাকার বড়চাপা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল্লাহ এবং তার ছেলে জীবন মিয়া এই ঘটনায় জড়িত। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার সালিশে উঠলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। স্বজনদের ভাষ্য অনুযায়ী শনিবার দুপুরে রাস্তার পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি নিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার আনিসুর রহমান জানান, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।